আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানীয় সভাপতি, মিরপুর উপজেলা জামাতের সম্মানিত আমির জনাব খন্দকার রেজাউল করিম, মঞ্চে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর জেলা নায়েবে আমির, মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, মিরপুর ভেড়ামারার মানুষের অতি আপনজন, প্রিয় মুখ, প্রিয় মানুষ, জননেতা জনাব আব্দুল গফুর। মঞ্চে আছেন অন্যতম বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর কুষ্টিয়া জেলা ইউনিটের অন্যতম সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, মিরপুর উপজেলার সাবেক আমির জনাব অধ্যাপক জুমারত আলী, সম্মানিত সঞ্চালক, সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত প্রশাসনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ভাইয়েরা, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমার সামনে মিরপুরের সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী আমলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বাংলাদেশের মানুষ খুব তাড়াতাড়ি ভুলতে জানি, তাই খুব সহজেই ভুলে যাই। একটু মনে করে দিতে চাই আপনাদেরকে, আমরা আগস্ট মাসের 5 তারিখে দেশটা নতুন করে স্বাধীন করেছি, নতুন করে দেশ স্বাধীনতা লাভ করেছে। আর এই স্বাধীনতা অর্জনের আগে 16টি বছর এই দেশের মানুষের প্রতি, এদেশের কেবলমাত্র আওয়ামী লীগ করে এই মানুষ ছাড়া এদেশের সকল মানুষ, সকল দল মত জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের প্রতি 16টি বছর অত্যাচার আর নির্যাতন করেছে বিগত আওয়ামী লীগ সরকার, ঠিক কিনা? আর এই আওয়ামী লীগকে তাদের এই অন্যায় অত্যাচার জুলুম নিষ্পেষণ নিপীড়ন মানুষের অধিকার হরণ বাংলাদেশের কোটি কোটি বিলিয়ন ডলার বিদেশে পাচার করার কাজে যারা সহযোগিতা করেছে আওয়ামী লীগের দোসর ছিল তারা হচ্ছে জাসদ আর জাতীয় পার্টি, ঠিক না বেঠি? এই মিরপুর ভেড়ামারা আসনে জাসদের নেতা নিজের অস্তিত্ব বিকিয়ে দিয়ে নৌকায় উঠে এমপি হয়েছিলেন, ঠিক না বেঠি? আওয়ামী লীগ যেভাবে দুর্দণ্ড প্রতাপের মাধ্যমে 16টি বছর দেশের মানুষের উপরে অত্যাচার জুলুম করেছে, জাসদের নেতা কর্মীরাও ঠিক একইভাবে এদেশের মানুষের উপরে অত্যাচার নির্যাতন করেছে। 16টি বছর অত্যাচারিত নির্যাতিত নিপীড়িত মানুষের যখন দেওয়ালে পেট থেকে গিয়েছে, পিঠ থেকে গিয়েছে, 16টি বছর আন্দোলন হয়েছে, এদেশের রাজনৈতিক দলগুলো বারবার আন্দোলন করেছে, কিন্তু সেই আন্দোলনে সফলতা আসেনি। পরিশেষে বাংলার দালাল ছেলেরা, এদেশের যুবকেরা, ছাত্র জনতা, এদেশের সকল শ্রেণী দেশের মানুষ এখন এই সরকারি হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমে এসে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, বুলেটকে বুকে ধারণ করেছে। তখন সরকারি হাসিনা দেশের থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। 16 বছরের একটি ফ্যাসিস্ট সরকার দেশের সর্ব জায়গায়, সকল জায়গায়, সচিবালয় থেকে শুরু করে একদম ইউনিয়ন পরিষদের ওয়ার্ড পর্যন্ত তার দোষকদেরকে রন্ধ্রে রন্ধ্রে বসিয়ে রেখেছে, ঠিক না বেশি? তারা এখনো সেই অবস্থায় আছে। দেশে বিপ্লবের পরে ছাত্র জনতার ইচ্ছা
এবং এদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে দেশ পরিচালনার জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। যে সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস। এই সরকার ক্ষমতা গ্রহণ করার পরেই ওই ফ্যাসিস্টদের দোসররা বারবার দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে, বিচারকরা কু করার চেষ্টা করেছে, আনসারেরা কু করার চেষ্টা করেছে। এরপরে আরো অনেকেই বিভিন্ন ভাবে দেশকে অস্থিতিশীল করার নানা ধরনের ষড়যন্ত্র করেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, সরকার অত্যন্ত কৌশলে সকল ধরনের অপচেষ্টা ব্যর্থ করে দিয়ে দেশটিকে মোটামুটি একটু স্থিতিশীল করার বা স্থিতিশীলতা আনার জন্য যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে আবার নতুন করে নাটক শুরু হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, 16টি বছর দেশের মানুষ নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, বঞ্চিত হয়েছে, ভোটের অধিকার হারিয়েছে, ভোটে যে বিচার পায়নি, পরিবারে তার অধিকার পায়নি। ঠিক না ঠিক? ফ্যাসিস্ট চলে যাওয়ার পরে, ফ্যাসিস্ট দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আমরা লক্ষ্য করলাম এই দেশে যেই চাঁদাবাজি ফ্যাসিস্টরা করেছে, ওই চাঁদাবাজি ওই রকমই আছে। ঠিক না ঠিক? এই ফ্যাসিস্টদের টেন্ডারবাজি করেছে, ওই টেন্ডারবাজি ওই রকমই আছে। ঠিক না ঠিক? ওই টেম্পো স্ট্যান্ড যারা দখল করেছে ফ্যাসিস্টদের দোসররা, আবার কেউ বসে টেম্পো স্ট্যান্ড দখল করেছে। আমরা বলতে চাই, ফ্যাসিস্ট এবং তার দোসররা চাঁদাবাজি করেছে, টেম্পো স্ট্যান্ড দখল করেছে, বাজার ঘাট দখল করেছে, মাঠ ঘাট জলাশয় দখল করেছে, বালুঘাট দখল করেছে। তারা তো পালিয়েছে, এখন এগুলো তারা আবার দখল করতে এসেছে। জামাত ইসলামী, যারা বলেন এগুলোকে জামাত ইসলামী দখল করতে গিয়েছে। প্রিয় ভাইরা, তাদের এই চাঁদাবাজি, তাদের এই দুর্নীতি, তাদের এই পাপাচার, মানুষের অধিকার হরণের কারণেই তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। ঠিক না? সুতরাং আজকে যদি আবার নতুন করে কেউ চাঁদাবাজি করে, কেউ যদি টেন্ডারবাজি করে, কেউ যদি দখলবাজি করে, কেউ যদি ওদের মধ্যে ভয় দেখায় আর হুমকি দেখায়, তাদের জেনে রাখা উচিত মাত্র 5 মাস আগে 16 বছরের দ্বন্দ্ব প্রতাপশালী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ভূমিকায় যান, আপনারা কোথায় যাবেন একটু জায়গা করে রাখেন। সম্মানিত ভাইরা, কারণ দেশের মানুষ 16টি বছর চরম ভাবে নির্যাতিত। দেশের মানুষের আর পিঠ ঠেকানোর জায়গা নাই। আপনারা মনে করলেই এদেশের মানুষের চোখ আর ফাঁকি দিতে পারবেন না। তাই বিনয়ের সাথে বলতে চাই, প্রিয় ভাইরা, আমরাও নির্যাতিত হয়েছি, আপনারাও নির্যাতিত হয়েছেন, একসাথে ওই স্বৈরাচারকে সরিয়েছি। সুতরাং দেশে যাতে আর কোন স্বৈরাচার না আসে, দেশে যাতে আর কোন ফ্যাসিস্ট না আছে, দেশে যাতে আর কোন জালেমবাজ না আসে, দেশে যাতে আর কোন ভোটের অধিকার হরণকারী না আছে, এই কাজটি আপনাদেরকে, আমাদেরকে, সবাইকেই করতে হবে। ঠিক না ঠিক? সুতরাং আসুন আজকের এই নতুন বাংলাদেশকে নতুন করে গড়তে হবে। দেশের কোটি কোটি বিলিয়ন ডলার বিদেশে পাচার করা হয়েছে, দেশের অর্থনৈতিক সংকট রয়েছে, এখনো পুলিশ প্রশাসন মাথা সোজা করে দাঁড়াতে পারে নাই। তাদেরকে শক্তিশালী করতে হবে। এখনো সচিবালয় শেখ হাসিনার বসানো আমলারাই দেশ পরিচালনা করছে, ওদেরকে ঢাকায় বিদায় দিতে হবে। এই কাজগুলো যখন করার সময়, তখন এদেশের কিছু মানুষ, রাজনৈতিক দলের কিছু নেতা কর্মী আগের মতোই চাঁদাবাজি শুরু করেছে, আগের মতোই টেন্ডারবাজি শুরু করেছে, আগের মতোই দখলবাজি শুরু করেছে, আগের মতোই অনেক কিছুই করা শুরু করেছে। দেশের মানুষ এটা কি ভালোভাবে নিচ্ছে? বলেন নিচ্ছে?
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শুধু তাই না, আপনাদের জানা উচিত বাংলাদেশের 92% মুসলমানের দেশ। এদেশের মানুষ এশার আযান শুনে ঘুমোতে যায়, নামাজ পড়ে, আর ফজরের আযান শুনে ঘুম থেকে ওঠে। শাহজালাল, শাহ মাকদুম, খানদান, শাহপরান আর আল্লাহর প্রিয় গোলাম আল্লামা সাঈদীর এই বাংলাদেশ। এই বাংলাদেশের আল্লাহর নিয়ামত মিজানুর রহমান আজারি, ঠিক না বেঠিক? আল্লাহর নিয়ামত আমির হামদা, আল্লাহর নিয়ামত অসংখ্য আল্লাহর বাইরে কোরআনের ময়দানে ইসলামের দাওয়াত দিচ্ছে। তাদের সেই মাহফিলে লক্ষ লক্ষ লোক হাজির হয়। এই লক্ষ লক্ষ লোক দেখে ইমানদারদের বুকটা ফুলে যায়, ঠিক না বেঠিক? ইমানদারের খুশিতে আত্মহারা হয়, আল্লাহর শুকরিয়া আদায় করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই তাফসীর মাহফিলে লক্ষ মানুষের উপস্থিত দেখে কিছু মানুষের এখনো, আগেও কলিজায় জ্বালা ধরত, এখনো কলিজায় জ্বালা ধরে। ধরে না? তাদেরকে চিনতে হবে। আগে যাদের কলিজায় জ্বালা ধরেছে তাফসীর মাহফিল বন্ধ করেছিল, এখন কলিজায় জ্বালা ধরে তারাও তাফসীর মাহফিল নিয়ে নানা ধরনের বাজে মন্তব্য করে। আমার সম্মানিত আল্লাহর এই প্রিয় গোলামদের নিয়ে বাজে বক্তব্য দেয়, ঠিক না বেশি? প্রিয় ভাইরা, এটা মুসলমানদের দেশ, এটি ইমানদারদের দেশ। আবার বলছি, 3.5 লক্ষ মসজিদের দেশ আমার প্রিয় বাংলাদেশ। এই দেশে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কোন মানুষের ঠাঁই হয়নি, ভবিষ্যতেও হবে না। সুতরাং এদেশের তৌহিদি জনতার সেন্টিমেন্টের বাইরে কিছু করতে গেলে হালে পাল পাবে, সাবধান হয়ে যান আপনারা। প্রিয় ভাইরা আমার, দেশকে যখন গঠন করার সময়, ঠিক তখন আমরা যখন দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি, তখন ওই স্বৈরাচারের দোষক, শেখ হাসিনার দোষক, ওই ফ্যাসিস্ট সরকারের দোষক, যারা 16টি বছর আমাদের উপর অত্যাচার করেছে, এই মিরপুরে নানা ভাবে টেন্ডারবাজি, চাঁদাবাজি করেছে, কোটি কোটি টাকা কামিয়েছে, সেই হাসিনার দোসরেরা গত 12 তারিখে আমার প্রিয় ভাই খোকনকে অন্যায় করে শহীদ করেছে, ঠিক না বেঠিক? আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ওই প্রিয় খোকন, আমি তার সম্পর্কে যতটা জেনেছি, খোকনের মতো এত নিরীহ মানুষ হতে পারে? সম্মানিত ভাইরা, আপনারা সেই মানুষটিকে, আমাদের প্রিয় ভাইটিকে শহীদ করেছেন। অপরাধ কি ছিল খোকনের? অপরাধ ছিল খোকন জামাত ইসলামীকে সমর্থন করত। অপরাধ ছিল খোকন জামাত ইসলামীকে ভোট দিত। অপরাধ ছিল খোকন নিজেকে জামাতের কর্মী বলে পরিচয় দিত, ঠিক না বেঠিক? আপনি যদি নিজেকে রাসূলের কর্মী বলে পরিচয় দিতে পারেন, আপনি যদি নিজেকে বিএনপির কর্মী বলে পরিচয় দিতে পারেন, আপনি যদি নিজেকে জাতীয় পার্টির কর্মী বলে পরিচয় দিতে পারেন, আমার প্রিয় ভাই কেন খোকন নিজেকে জামাতের কর্মী বলে পরিচয় দিতে পারবে না, ঠিক না? এই বাংলাদেশ, আপনারা যেমন অধিকার রয়েছে, আমার খোকনেরও তেমনই অধিকার ছিল। আর সেই অধিকার আপনি হরণ করেছেন হত্যার মাধ্যমে। আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে স্পষ্ট করে বলতে চাই, যারা দিনে দুপুরে সজ্ঞানে ঠান্ডা মাথায় খোকনকে পরিকল্পিত হত্যা করেছে এবং জামাত ইসলামের প্রায় 35 জন নেতা কর্মীকে আহত করেছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা অবিলম্বে এই সকল হত্যাকারী নরঘাতকদেরকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার জন্য প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা আপনাদেরকে সহযোগিতা করে যাচ্ছি এখনো, এবং সহযোগিতা ততক্ষণ করব যতক্ষণ আমরা মনে করি আপনারা আইন অনুযায়ী কাজ করছেন। যদি আপনারা আইন অনুযায়ী কাজ করতে ব্যর্থ হন, আসামিদের ধরতে টালবাহানা করেন, আমি আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে দীপ্তহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, এদেশের মানুষ, এদেশের তৌহিদি জনতা, মিরপুরের মানুষ যেভাবে এদেশ থেকে স্বৈরাচার ফ্যাসিস্টকে বিদায় দিয়েছে, যারা ফ্যাসিস্ট
ভাই খোকনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি এবং যেতেই থাকবো। আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদেরকে বিনীতভাবে জানাতে চাই, এই মিরপুরে আমরা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ, গন্ডগোল ফ্যাসাদ কমই আছে। আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক বন্ধু, আমরা আপনারা একসাথে রাজনীতি করেছি, একসাথে সরকারে ছিলাম। আপনারাও বিগত 16 বছর নির্যাতিত হয়েছেন, আমরাও নির্যাতিত হয়েছি, একসাথে হয়ে ফ্যাসিস্টকে সরিয়েছি। এই কথাগুলো ভুলে যাবেন না, এই কথাগুলো ভুলে যাবেন না। যদি ভুলে যান খেসারত দিতে পারবেন না। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই জন্য আসুন আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আজকে যে সংকট রয়েছে, সেই সংকট উত্তরের জন্য যারা দেশপ্রেমিক, আর দেশপ্রেমিক হলো তারা যারা আজকে ইন্ডিয়া বিরোধী, ঠিক না বেঠিক? বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিক তারা যারা এন্টি ইন্ডিয়া, ঠিক না বেঠিক? আজকে দেশের সকল মানুষ ইন্ডিয়ার বিপক্ষে অবস্থান, ঠিক কিনা? আমার সরকার আজকে ওদের পদলেহী সরকার নয়, ওদের চোখের দিকে চোখ রেখে কথা বলছে ডক্টর ইউনূসের সরকার। ওদের আধিপত্যবাদ আমরা মানতে পারবো না। অনেক দাদাগিরি দেখিয়েছেন, আপনাদের দাদাগিরি বাংলাদেশের মানুষ আর কোনদিন মেনে নেবে না। সুতরাং যারা ইন্ডিয়ার বন্ধু হতে চান তাদের কথা আলাদা, আর যদি ইন্ডিয়াকে দেশের শত্রু মনে করেন, জাতির শত্রু মনে করেন, আপনার শত্রু মনে করেন, তাহলে ইন্ডিয়ার শত্রু যারা তারা একসাথে বন্ধুত্ব করতে হবে, ঠিক কিনা? সেই সকল বন্ধু মিলে দেশ গড়তে হবে, দেশকে এগিয়ে নিতে হবে। মনে রাখবেন, 1971 সালে ইন্ডিয়া দেশ স্বাধীন করে দিয়ে আমাদের যে উপকার করে নাই, তা আজকের মুক্তিযোদ্ধারা কথা বলতে বাধ্য আছে, ঠিক না বেঠিক? 71 সালে জামাত ইসলামের ভূমিকাকে আজকে তারা ঠিকই মনে করছে। বাঘা সিদ্দিকী বলেছে 47 বছর আগে জামাত ইসলামী যা বুঝেছিল, আজকে 47 বছর পরে আমরা বুঝলাম যে ইন্ডিয়া অন্তত বাংলাদেশের বন্ধু হতে পারে। আর আমাদেরকে ইতিহাস শোনানো হয়েছে, গল্প শোনানো হয়েছে, ইন্ডিয়া আমাদের বন্ধু। তাদের সাথে আমাদের সম্পর্ক কিসের সম্পর্ক? ধরে বলেন কিসের সম্পর্ক? স্বামী স্ত্রীর সম্পর্ক। এই নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক? প্রতিদিন আমার বরের আমার ভাইকে হত্যা করা হয়, আমার বোন ফেলানির লাশ ঘন্টার পরে ঘন্টা ঝুলিয়ে রাখা হয়েছিল, ঠিক না বেশি? চৈত্র মৌসুমে, শুকনো মৌসুমে পানি বন্ধ করে দিয়ে আমাদেরকে মারার ষড়যন্ত্র করেন। আর বর্ষা মৌসুমে যখন আমরা রাতে ঘুমিয়ে থাকি, তখন সব গেট খুলে দিয়ে মারার বন্দোবস্ত করেন। এই হলো বন্ধুর পরিচয়। আমরা মনে করি ইন্ডিয়া কোনোদিনও বাংলাদেশের বন্ধু ছিল না, আজও বাংলাদেশের বন্ধু হতে পারে। এই জন্য আসুন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের মানুষের মুক্তি, শান্তি আর কল্যাণ যদি নিশ্চিত করতে হয়, দেশপ্রেমিক সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ওই ভারতের তাবেদার গোলাম শেখ হাসিনা যেমন ভারতের কাছে যে আশ্রয় নিয়েছে, ওই সকল গোলামদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে এদেশের দেশপ্রেমিক মানুষের একটি সরকার কায়েমের জন্য আমরা আন্দোলন করি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষকে সাথে করে আগামী দিনে এদেশটাকে একটি শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ হিসাবে দেখতে চাই, একটি উন্নত দেশ হিসাবে দেখতে চাই, একটি মানবতার কল্যাণমূলক রাষ্ট্র দেখতে চাই, একটি ওই ছাত্রদের যে আন্দোলন ছিল, ওই বৈষম্যের বিরোধী ছাত্ররা যে জন্ম দিয়েছে, সেই বৈষম্যহীন একটি সমাজ দেখতে চাই, একটি দুর্নীতিমুক্ত দেশ দেখতে চাই। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এদেশের মানুষকে সেই স্বপ্নই দেখাচ্ছে, ঠিক না বেঠিক? আসুন, ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশে আগামী দিনের নির্বাচনে এদেশের তাওহীদি জনতা, আলেম ওলামা, দেশপ্রেমিক সকল মানুষ ঐক্যবদ্ধ হয় একটি দেশপ্রেমিক সরকার গঠন করার জন্য চেষ্টা করি। আপনারা কি সেই আন্দোলনের সাথে আমাদের সাথে আছেন? প্রিয় ভাইরা আমার, আমি এই বলে আজকে কথা শেষ করতে চাই।
আমার প্রিয় ভাই কখন তাকে শহীদ করা হয়েছে।